দুদিন ঘুম হয়নি। কালকে রাত্রি 3:30টার সময় ওষুধ খেয়েছি। তার আগে মা মেয়ে গল্প করছিলাম, একটু সিরিজ দেখছিলাম দেরি, কিন্তু মাথায় এত যন্ত্রণা, এতক্ষণে দেখো উঠতে পারিনি। উঠে জামা কাপড় মেললাম। আছে অনেকে ডাক্তার বয়ফ্রেন্ডের সাহায্যে হয়তো মাকেই এমনভাবে করলো, মেরেই দিল, যে দোষটা দিয়ে দিল। অন্যের ওপর কোনোদিন আমি দেখতেও যাই না, মানে খুব মেয়ে বাড়ি গেলে মেয়েকে নিয়ে ওর বাবা যায়, আমি দেখতেও যাই না। মানে আমার একদমই সোনা গয়নার ব্যাপারে ইন্টারেস্ট নেই। আমি তো গয়না পরি না। দেখো একটাই লোহা বাঁধানো, লো থেকে গেলে যা হয়। এই যে আমাকে সারাক্ষণ একজন লোক বলে আমার পয়সায় গিলছিস, আমার পয়সায় খাচ্ছিস, ওই লোক আমাকে মেয়ে বলে যে মা ডিফারেন্সটা বুঝবে। তুমি ছোটোবেলায় পড়েছো ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে, তুমি পিঠে ডাক ব্যাগের যে ব্যাগ সেই নিয়ে তুমি যেতে, কনভেন্টে পড়েছো তুমি 7 বছর, তোমার ছোটোবেলা। আর যে তোমাকে খাবার খোটা দিচ্ছে রাত্রি, সে টিনের সুটকেস নিয়ে পাঠশালায় যেত। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজলো 12:54, আর আজকে হচ্ছে 3রা মার্চ সোমবার। দেখছো শরীরটা একদম ভালো নেই, মানে দুদিন ঘুম হয়নি। কালকে রাত্রি 3:30টার সময় ওষুধ খেয়েছি। তার আগে মা মেয়ে গল্প করছিলাম, একটু সিরিজ দেখছিলাম দেরি, কিন্তু মাথায় এত যন্ত্রণা, এতক্ষণে দেখো উঠতে পারিনি। উঠে জামা কাপড় মেললাম, কাঁচা ছিল, এই চাটুকু নিয়ে বসলাম তোমাদের সামনে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে দিনটা, আজকে আর মনে হচ্ছে না এবেলা রান্না বান্না কিছু করতে পারবো। চিংড়ি মাছ কড়াই আছে, ওটা মেয়ের জন্য, আর পরে দেখা যাবে। আজকে সাদা মাটা রান্না কিছু করবো, হয়তো সেভাবে পারবো না। আর একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিমের পোচ, এইসবই করতে হবে, পারছি না একদম। তো তবু এলাম তোমাদের সামনে সকালে চাটা নিয়ে। সকাল তো না, মানে আমার সকাল হয়েছে আজকে এত দেরিতে। তো কালকে আবার সারাদিন কাটবে হসপিটালে, সারাদিনই কাটবে কালকে। তারপরে কালকে শেষ হলে ভালো, না যদি হয় তো আবার মুশকিল, কারণ নেক্সট উইকে ফিরে যাচ্ছি। নেক্সট উইকেই যাচ্ছি। তার অনেকগুলো কারণ রয়েছে, মানে এতদিন বাড়ি বন্ধ আমার কোনো দিন ছিল না। আমি যতবার ব্যাঙ্গালোরে এসেছি, যেহেতু আমার 4 মেয়ে বাচ্চা থাকতো, তার জন্য বাড়িতে লোক থাকতো এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, গিয়ে কোনো অসুবিধা হতো না। এবার সমস্ত বন্ধ। এই প্রথম গিয়ে বুঝতেই পারছো কীভাবে ধুলো, বাথরুমের গিয়ে ড্রেনের মুখে ইডি দিয়ে এসেছি। আমাদের ওখানে মাঝে মাঝে ইঁদুরের উপদ্রব হয় প্রচণ্ড, তখন সেইটাকে করা, যদি এর মধ্যে ইঁদুর হয়ে যায় তাহলে মানে সব কিছু মিলিয়ে মিশে এত আমার চিন্তা হচ্ছে। বলবে এত কিসের চিন্তা ওটাই যে ঢুকতে হবে। তো এবার যেদিনই ঢুকি এইগুলো অসুবিধা ফেস করতে হবে। তারপরে টিকিটের ভাড়াটাও খুব বেশি বেড়ে যাচ্ছে, সামনে হোলি আসছে, বেড়ে যাবে। তো যেটুকু হোক মোটামুটি মানে কন্ট্রোলের মধ্যে যেটুকু, তাই জন্য টিকিটটা করে নিলাম একদম নেক্সট উইকে। তো মেয়েকে না জানিয়েই করেছি টিকিটটা, করার পরে বলেছি। তো মেয়ে তো খুবই করছে, কেন বাড়ি গিয়ে, বাবার তো এখনও ছুটি আছে, বাড়ি গিয়ে আবার কি করবে বাবা ও বাড়িতে তো বললাম ওরা তো কেউ করবে না, তো স্বাভাবিকভাবে কেউ রাখবে না, জানা কথা। তো যাই হোক, আমি যেটা যাবার পর দেখি আমার একান্ত ওয়েল উইশার, সত্যিকারের ওয়েল উইশারের সংখ্যা তো কমে এসছে। তো মানে যাদের সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে, কথাবার্তা বলি, যে ব্যাপারটা বলছিলাম সে ব্যাপারটা, হ্যাঁ আমাকে অনেকেই বলেছে ডিসক্লোজ করো না। অরিজিৎ বলেছে কাকিমা তুমি বলে দিও না, তাহলে ইয়ে হবে, ঠিকই
মেয়ে বলছে তুমি ফিরে গিয়ে নিজের মতো বেরোবে, মুভি দেখতে যাবে যাবে। আমি বললাম যে আমার না কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়, এটা তোমরা বন্ধুরা কেউ বলতে পারো যে তোমার বাড়াবাড়ি, মানে মনে হয় কি যে সে অল্প বয়সে যে আমাদের বন্ধুদের দেখেছে, আমার তো আর এই অভিজ্ঞতা ছিল না, যে লুকিয়ে ধরো কারোর দেখা করতে যাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়িতে গোপনে, আমার যেন সেরকম মনে হয় যে বাবা এই লোককে, মানে যখন মানে বলেই যাব, এর আগে একবার হয়েছিল, মানে গত বছর ব্যাঙ্গালোর থেকে ফিরে গিয়েছিলাম, তখন ওই রিঙ্কু বলে একটি মেয়ে ছিল দেখাশোনা করতো এর কাজকর্ম, তো আমি তখন একদিন মুভি দেখতে গেছিলাম, মানে সেই লুকিয়ে, মানে এর ঘুমের অবস্থাতেই মুভি দেখে আবার বাড়ি চলে এসেছি। তো তখন মনে হচ্ছিলো যে বাবা সবাই মনে দেখছে, আমি একা এসেছি, মানে কীরকম একটা। এবার ওই একা একা ঘুরে বেড়ানোর অভ্যাস তো কোনো দিন নেই, যে একা ঘুরে বেড়াবো, তো সেই জন্য এই বুড়ো বয়সে এসেও তো মেয়ে বলছে যাবে মুভি দেখতে, কেউ যদি জিজ্ঞেস করে বলবে যে হ্যাঁ একা একা, আমি একা এসেছি কেন, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? বলছি মুখের ওপর বলতে পারো না কেন? বলতে পারো না বলেই তো তোমাকে বলে। আরে কই আমাদের বলুক তো একটা কথা, বলার সাহস আছে নাকি? বললাম জানি তোমার শরীরে ওই পরিবারের রক্ত বইছে, তুমি আমার মতন নও, ভাগ্যিস হওনি, কারণ আমার বাবা নাতনিকে দেখতে গিয়ে জন্মের পর বলেছিলেন আমি চাই না ও তোমার মতো হোক, আমি চাই ও ওদের মতো হোক। বাবা জানতেন যে আমার মেয়েটা এতই অপদার্থ, এর সারা জীবন এর কপালে কষ্ট আছে, সেটা উনি নিজে জানতেন ভালো করে, তারপরেও কষ্টের দিকে উনি এগিয়ে দিয়েছেন, আর কি বলবো। তো তাও বলেছিলেন, এবং সেটা ভাগ্যিস হয়েছিল। সে যদি আমার 1%ও পেত তাহলে মুশকিলই হতো। আমার 1%ও পাইনি, আমার কিছুই পাইনি, তো ভাগ্যিস, আমি বলবো ভাগ্যিস। তাই জন্যই তো তাকে কেউ একটা কথা বলার সাহস পায় না, তার সোকল্ড। আর বললাম না আমি কিছুই, তোমরা বুঝিয়ে যাবে। বাবা গায়ে হাত দিতে এলে ভাবলে যে আমাকে মা পাওনি, চুপচাপ মার খাবো। এবং সেই জন্য যারা যারা বলতে তোমরা বুঝেই নাও, আমার বাবা খুব এগিয়ে দিয়েছিলেন, যে পরিবারে দিয়েছিলেন, তারা ওর সঙ্গে করার কথা কোনো কিছু ভাবতেই পারে না, সাহসী হবে না। অথচ সেখানেরই কেউ কেউ শোকনো, কেউ তাদের তো কত রকম ব্যাপার স্যাপার, তারা অনেক বাজে কথা বলছে, আর স্টিল নাও বলে চলেছে। কোনো লোক আছে না, মহিলা হাজব্যান্ড আছে, ওই হিজ হুজ হাজব্যান্ডের মতন কী করে কে না জানে, কে জানে, জানে না। ওয়াইফ তো ছুটি এক্সট্রা ম্যারিটাল, ডাক্তার, বয়ফ্রেন্ড, বাপের বাড়ির এখানে সব কিছু করার পরও তারা এই আমার মতন মানুষের বদনাম করার জন্য একদম উঠে পড়ে লাগে। বদনাম বলতে ক্যারেক্টার নেই তো কিছু বলতে পারবে না, মানে তাদের যে স্মরণে, মানে শোনায় বাঁধানো ক্যারেক্টার। বললাম না, আছে অনেকে ডাক্তার বয়ফ্রেন্ডের সাহায্যে হয়তো মাকেই এমনভাবে করলো, মেরেই দিল, যে দোষটা দিয়ে দিল অন্যের ওপর, তাকে খুনি, গয়না চোর, এইসব বলে চারিদিকে বলে বেড়া, নানান দিকে, মানে শুধু যে এই শহরে, আমাদের শহরে তা নয়, আরও যেখানে যেখানে থাকে চেনা জানা, মানে এমন লোক যারা আমাকেও চেনে। আসলে কি বলতো, এটা আমি কাউকে ছোট করে বলছি না, পার্টিকুলার কাউকে
মিন করে বলছি, খুব ছোট অবস্থা থেকে যদি একটু জাঁকজমক দেখে ফেলেন, একটু তার অবস্থা এতটাই তার থেকে দেখে ফেললে তখন মাথাটা ঘুরে যায়। এবার তারা সোনা গয়না দেখেনি, তারা টাকা পয়সা দেখেনি, তারা চৌকিতে শুয়ে বড় হয়েছে টালির চালে। আমি যারা চৌকিতে শুয়ে টালির চাল তাদের বলছি না, আমি পার্টিকুলার কাউকে একটা বলছি। যারা বোঝার তারা বুঝিয়ে নেবে, তো তখন তারা অন্যকে বলতে পারে। আমি আমার নিজের বিয়ের গহনা বিয়ের দিন আর বউ ভাতের দিন পরেছিলাম, তারপরে লকার বন্দি। কোনোদিন আমি দেখতেও যাই না, মানে খুব মেয়ে বাড়ি গেলে মেয়েকে নিয়ে ওর বাবা যায়, আমি দেখতেও যাই না। মানে আমার একদমই এই সোনা গয়নার ব্যাপারে ইন্টারেস্ট নেই। আমি তো গয়না পরি নাই, দেখো একটাই লোহা বাঁধানো, এটা আমার মা পড়েছিলেন সেই সব অবস্থায়, মানে মা মারা যাওয়ার পর হাত থেকে খুলে নেওয়া হয় এই সোনা বাঁধানো, যে লোহা বাঁধানোটা, এইটাই শুধু, আর কিছু নেই। আর এই আংটি, 3টে আংটি, এগুলো সবই আমার ইমিটেশন। আমার সোনার গয়নার উপর একদম মানে ইন্টারেস্ট নেই কোনো। যে নিজের গহনা মোটামুটি যথেষ্টই আছে, সেটাও তারপরে সে অন্যদের কার কী আছে আমি মানে জানিও না, কোনো দিন জানার চেষ্টাও করিনি। কারণ বললাম যে আমি অন্যের ব্যাপারে কার কী আছে না আছে এসব ব্যাপার জানতে আমি লিস্ট ইন্টারেস্টেড। কারণ আমি কোনো দিন আমার বাবা মারা যাবার পর যখন সব কিছু আমার হাতে এলো তখনই আমি জানলাম, তাও তখন জানিনি, কারণ এই লোককে সব কিছু সঙ্গে জয়েন্ট করেছিলাম, এই সমস্ত কিছু কন্ট্রোল করতো। এই বছরখানেক হলো, বছর দেড়েকও হয়নি এখন, যে সেটা এখন আমি বিয়ে করছি মেয়ের সঙ্গে। এখন তো মেয়ে বড় হয়েছে, মেয়ে আমার নামে যে বলা হয় ওটাই দেখেনি, তো নিজেরা দেখেনি, এখন দেখছে। আর বললাম ওই যে অনেক নানা জায়গায় শুনতে খারাপ লাগলেও রয়েছে। ওই মক্ষী রানী বলে একটা কথা আছে জানো তো বাংলায়, মক্ষী রানী। তো মক্ষী রানী অনেকেই আছে, ওই পার্টিকুলার একটা ইয়েতে বুঝে নাও তোমরা, আমি কিছু বলবো না, বলে না ইশারায় কাফি হয়। তো সেই মক্ষী রানীদের অনেক কীর্তি কারণ সব আমার জানা, তো সব জানা। তো কিছু আর পায় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এমন কিছু হয়েছিল ইনসিডেন্ট যেটা আমি ধরতে পেরে যাই এবং যেটা আমি বলি সোশ্যাল মিডিয়ায়, তোমরা যারা আমার পুরনো হয়ে, তো সেইটাই তাদের মানে গাত্রদাহের কারণ আরও, যে আমি ধরতে পেরেছি। এবং আমাকে এত কিছু করেও আমি ভাঙছি, কিন্তু তারপরেও চূড়ান্ত ভাঙতে পারছে না, কারণ আমার ঈশ্বর, তোমাদের ভালোবাসা। সেই জন্য আমার উপর প্রচণ্ড রাগ। সেই জন্যেই আগের 28 বছর ছেড়েই দাও, 27-28 বছর দাও, লাস্ট 1.5 বছরে তারা যা দুর্নাম করলো। পুলিশ কেস হলে কিন্তু প্রমাণ হয়ে যেত যে বাড়ির কর্তৃকে কে বা কারা মেরেছে, পুলিশ কেস হলে প্রমাণ হয়েও যাবে। বললাম না ডাক্তার বয়ফ্রেন্ড, না কোনো কচি মামনে নয়, 52 বছর বয়স মক্ষী রানী বললাম যে, সে এবং তার ফ্যামিলি এইটা প্রচার করছে আমি খুনি, আমি গয়না চুরি করেছি তাদের। কী গয়না, যা চোখেই দেখিনি, যার সম্বন্ধে কিছু জানিই না,
সব থেকে বড় কথা বললাম না, যে একদম লো থেকে গেলে যা হয়, এই যে আমাকে সারাক্ষণ একজন লোক বলে আমার পয়সায় গিলছিস, আমার পয়সায় খাচ্ছিস, ওই লোক আমাকে মেয়ে বলে যে মা ডিফারেন্সটা বুঝবে, তুমি ছোটোবেলায় পড়েছো ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে, তুমি পিঠে ডাক ব্যাগের যে ব্যাগ সেই নিয়ে তুমি যেতে, কনভেন্টে পড়েছো তুমি 7 বছর, তোমার ছোটোবেলা, আর যে তোমাকে খাবার খোটা দিচ্ছে রাত্রে সে টিনের সুটকেস নিয়ে পাঠশালায় যেত। ডিফারেন্সটা বোঝো, তুমি গায়ে মাখো কেন? পয়সায় খাচ্ছিস, পড়ছিস, এত অহংকার তাদেরই হয় যারা সত্যি মানে একদম মানে না দেখে হয়, তাদেরই এতটা হয়। যারা দেখে বড় হয় তাদের মধ্যে এই জিনিসটা থাকে না। যাই হোক, আজকে শরীরটা খারাপ, অলসভাবে বসে রান্না বললাম যে কিচ্ছু করবো না। মেয়ে ফোন করেছিল অফিস থেকে, মেয়ে জানে, মেয়েকে লাঞ্চ কোনো রকমে উঠে দিলাম, ও তার ধরার জন্য একটা চাদর মেলে দিয়ে গেছে। আমাকে বললো তোমার কিচ্ছু রান্না করতে হবে না, চিংড়ি মাছটা আছে। আমি বললাম না, ওটা তোর জন্য, আমি দেখবো পরে কিছু। বলছে কিচ্ছু করতে হবে না, শুয়ে থাকো, কোনো কাজ করবে না, কিচ্ছু করবে না, চুপচাপ শুয়ে থাকো, যদি দরকার হয় খাবার আনিয়ে খাও, একদম শুয়ে থাকো। তো শুয়ে তাই হবে আজকে, ওইভাবেই কাটাবো। পরে বাসন, হাঁড়ি, কুকার যা রয়েছে, চায়ের বাসন, এগুলো পরে মাজবো। পরে মানে একটু এটা কাটিয়ে নিই। আমার এক বান্ধবী কল করেছিল, বোধহয় ফেসবুকে, এখানেই থাকে, ওকে করতে হবে, ধরতে পারিনি তখন আমি, ওকে করতে হবে। চলো বন্ধুরা, একটু অলসভাবে আজকের এটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম। বাড়ি ফিরে গিয়ে আবার হয়তো কথা, এত যেটুকু কাজ করবো এখানকার মতো। তবে কী করলো, তো এখানে পরিশ্রম করলেও না কোথাও একটা পজিটিভ ভাইব্রেশন আছে বলে একটু হাঁপাচ্ছি, হয়তো একটু শরীর খারাপ লাগছে, কিন্তু তারপরে আবার করছি, যেটা ওখানে গিয়ে সেই এনার্জিটাই চলে যায়, নেগেটিভিটি এত। যাই হোক, তবুও তো যেতে হবে, নিজের ঘর ছাদ, ওখানে না গেলে আমি তেমন কিছুই করতে পারবো না, সম্ভব নয় এখান থেকে। দেখা যাক কী হয়। তো ভালো থেকো বন্ধুরা, শেষ করলাম আজকের মতন। আমার বকবকানিয়া বলতে ভালো লাগলে লাইক দিও, কমেন্ট অবশ্যই করো, আর যাদের ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে, যাদের ভালো লাগে না, দেখতে ইচ্ছে করে না, তারা দেখো না। কারণ আমার ভিউজ কী হলো না হলো এ নিয়ে না, কারণ আমি এতদিনে মনিটাইজেশন হয়তো মাত্র 2বার পেমেন্ট পেয়েছি, আর সেটাও এমন কিচ্ছু না, মানে ওই জল গরমও হবে না এরকম ব্যাপার। কাজেই সেই টাকা কী হবে না হবে অমনি আমি মাথা কামাই না। আমি যদি এখান থেকে মানে সেই রকম আর্নিং হতো মোটা, তাহলে নয় হতো। আর আমি স্ক্রিপ্টেড কিছু বলি না, বুঝতে পেরেছো? মানে স্ক্রিপ্ট তৈরি করে বলে, আমি জানি অনেকেই করে স্ক্রিপ্টেড খুব ইয়ে করে, আমি না, আমি তেমনটাই দেখাই। এই যে কেউ বলেছো না মনোটোনাস লাগে ভীষণ, আমি তো মনোটোনাস, আমার জীবনটা তো মনোটোনাস, আমি তো এইরকম জীবন আমার, তো যেমন জীবন আমি তো সেটাই দেখাই, যেটা সত্য সেটাই তুলে ধরি, কোনো স্ক্রিপ্টেড না। স্ক্রিপ্টেড হলে অনেক কিছু হয়তো বানিয়ে টানিয়ে কায়দা করে করতে পারতাম, আমি তাই। তার জন্য হয়তো যাদের কাছে আমি খারাপ, তাদের কাছে খারাপ। আর আমাকে সবসময় মেয়েটা বলে যে তুমি চিরদিন এটাই ভেবে এসছো যে আমি তো কোনো দিন খারাপ কিছু করিনি, আমাকে কেন তাহলে খারাপ বলে? বলে লতা মঙ্গেশকরের সমালোচনা হয়, সচিন তেন্ডুলকরের সমালোচনা হয়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, কে কী বললো ওগুলো গা থেকে ঝেড়ে ফেলো মা। তুমি এগুলো এত ধরো বলেই তোমাকে করে, সুযোগ পায়, তোমাকে বলতে সাহস পায়, তোমাকে অপমান করতে সাহস পায়। সত্যি কথা, ও অনেক বেশি ম্যাচিওর। বললাম যে আমার বাবা বলেছেন যেন না হয়, সত্যিই হয়নি, 1%ও হয়নি, একদম 1%ও হয়নি বলবো না, যে মা বাবাকে যে আনা, ট্রিটমেন্ট করানো, এইগুলো যে তারা, সেইটা তো অবশ্যই, কারণ আমি তো সেইটা তো শিখেছি, কারণ চোখে দেখেছে তো আমি আমার বাবাকে কি করেছি, বা তার নিজের ফ্যামিলির লোকদের জন্য কি করেছি সেটাও সে দেখেছে। সেই যে অস্বীকার করলে কিছু তো করার নেই, যা করেছি সেগুলো বললাম যে উপরে সিসি ক্যামেরায় ধরা আছে সব, হ্যাঁ, সেই জন্যই বলতে পারি, বুক ঠুকে বলতে পারি,
অনেকের থেকে অনেক বেশি করেছি। যাই হোক, তারপরে খুনি তকমা, গয়না চোরের তকমা পেয়েছি। ফাইন, ইটস ফাইন, বলে যাক, যত বলে যাবে আমার কিছুই এসে যাবে না। খারাপ তো লাগে, আমি সেন্টিমেন্টাল, তো খারাপ লাগে, আর সেটা তারা জানে বলেই তো একটা করে না। তো চলো, ভালো লাগলে, যাদের ভালো লাগবে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।